শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি নির্বাচন কমিশনের। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না। যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। ডিসেম্বরের নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শবনব নিবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। জুলাই হত্যাযজ্ঞে দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগ ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ বন্ধে ঐকমত্য। প্রক্রিয়া নিয়ে মতভেদ। এ মাসেই জাতীয় সনদ প্রকাশের আশা কমিশনের। ঋণ জালিয়াতি ও লুটপাটে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে দুদক। সাবেক 3 গভর্নর সহ প্রভাবশালী কর্মকর্তাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দফতরে চিঠি। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%, কমেছে জিপিএ 5। এবার পেয়েছে 1,39,000। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া 3রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান মুখরিত রাজপথ। দেশ গড়ার প্রত্যয়ে মাগুরা দিয়ে 10ম দিনের পদযাত্রা শুরু। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এরপর যাত্রা শুরু হয় নড়াইলের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হয় পথসভা। পরে সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকেই একটি মহলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে
বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের ৯-৬ কোনো গেমে থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোন ক্যান্টনমেন্টের বার্তা মানবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে, ব্যক্তিত্বকে ৫০০-১০০০ টাকার কাছে বিক্রি করে দিয়েন না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে ৫ বছরের জন্য বিক্রি করে দিয়েন না। আর নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার আর বিচার সংস্কার না করেই বর্তমান সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের আগামী রক্ষা কবচ আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এদিকে নির্বাচন কমিশন বলছে আইন পর্যালোচনা করেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নতুন দল নিবন্ধনে মাঠ পর্যায়ের শুরু হয়েছে তদন্ত। এদিকে প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের সিদ্ধান্ত হয়েছে। কমিশন সভা শেষে সানাউল্লাহ জানিয়েছেন, অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা জানালেও বেশিরভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে মত দেয় প্রক্সি থেকে সরে আসলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ ইসির নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেয়া হয়েছে আরপিও সংশোধনে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। নতুন দলগুলোর যারা এখনো শর্ত পূরণ করতে পারেননি তাদের আবারও 15 দিন সময় বেঁধে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে, আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। ভোট কেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। ভবিষ্যতে জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটে আর ইভিএম ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে লন্ডন বৈঠকে শঙ্কা কাটলেও ভোট আয়োজনে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিদিনই সংশয় প্রকাশ করছেন তারা। সেই শঙ্কা থেকেই জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ,
নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় অন্তর্বর্তী সরকারের প্রতি সে দাবিও জানান তিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবে যেন কাজ করে। এদিন বিকেলে মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে একটি মহল। নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন জানি একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোনো প্রচেষ্টা চলছে কিনা, এটা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে। নির্বাচিত সরকারের অবর্তমানে ফ্যাসিবাদ শক্তির উত্থানের শঙ্কাও করেন বিএনপির নেতা। যুগ যুগ ধরে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে যুক্ত না করা এবং রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি না করার পক্ষে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এসবের গঠন প্রক্রিয়া এবং প্রধান বিচারপতির নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নিয়োগ নিয়ে মতানৈক্য রাজনৈতিক দলগুলোর। কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সব বিষয়ে ঐকমত্য না হলেও আলোচনা অগ্রসর হচ্ছে। এই মাসেই জাতীয় সনদ প্রণয়নে আশাবাদী কমিশন। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 11 দিনের সংলাপ। আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় বিচার বিভাগকে আলাদা এবং জরুরি অবস্থা জারি হলেও নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে মত দেয় সব দল। তবে গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। দীর্ঘ বৈঠক শেষে বিকেলে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দিনের আলোচনায় পুরোপুরি ঐকমত্য প্রতিষ্ঠা না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। এ মাসের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে আশাবাদ কমিশনের। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়। ক্ষেত্র বিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে, সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি। বৃহস্পতিবারের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির বিষয়ে মত জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দলের। অন্যদিকে বিএনপি, এবি পার্টি সহ অন্যান্য দল জ্যেষ্ঠ 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মতামত জানায়। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করা যায়নি। এক প্রশ্নের জবাবে বিএনপি গণ অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঘোষণাপত্রের রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। তবে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলছেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করলেই হবে না, তার সাংবিধানিক স্বীকৃতি লাগবে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, এই বিষয়টা আসলে তখন 7 নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সবকিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট 56টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি।
এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী, এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের 10 তারিখ আপিল বিভাগে কোটাকে ঘিরে দেয়া হয়, স্থগিত করা হয়। তবে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদালতের কাছে নয়, সরকারের কাছে। তাই রাজপথে চলতে থাকে বাংলা ব্লকেট। তারা চান এর স্থায়ী সমাধান, কিন্তু বিচার আর নির্বাহী বিভাগ শিক্ষার্থীদের কটাক্ষ করতে থাকে। এদিনও সাবেক প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না, আর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কেমন ছিল গত বছরের 10 জুলাই? বিস্তারিত দেখব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও বৈষম্য রোধের লড়াইয়ে ক্রমেই সামিল হতে শুরু করেন বিভিন্ন বয়স এবং পেশার মানুষ। গড়ে ওঠে বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ। 10 জুলাই সকাল 10টা বাজতেই বাংলা ব্লকেটের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে এগোতে থাকে শাহবাগের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যারিকেডের মুখেই শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলতে থাকে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ। এর মাঝেই সকাল না গড়াতেই শুরু হয় আপিল শুনানি। সকলের দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে। দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায় দেয়া হয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা। শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না।
এদিকে কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওইটুকু বিবেকবোধের জায়গা থেকে রাজপথে নেমেছিলাম যে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি এবং এই জায়গায় আমরা আপোষহীন ছিলাম। আর সরকারের তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। এদিকে টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এখনও হাসপাতালের চার দেয়ালে বন্দী জুলাই আন্দোলনে আহত অনেকে। এর মধ্যে 11 জন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের পরিচালক বলছেন, দীর্ঘ 10 মাসের চিকিৎসায় শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। এদিকে চিকিৎসা, খাবার ও অন্যান্য সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শারীরিক অক্ষমতা অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা যেন পিছু ছাড়েনি আহতদের। শরীফ রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ তখন বিজয় উল্লাসে ব্যস্ত, চারপাশে হইচই, আনন্দ মিছিল। একনায়কতন্ত্রের দখলদারিত্ব ভেঙে গোটা দেশ ফিরে আসে ছাত্র জনতার হাতে। এখন যারা আছেন এদেরও হাসপাতালে থাকাটা একেবারে জরুরি কিছু নয়। যদি পরবর্তীতে কারো এমন হয় যে তার ভর্তির প্রয়োজন আছে, তার কোনো অপারেশনের প্রয়োজন আছে, সেটি আমরা তখন ভর্তি করব বা অপারেশন করব এবং তাদেরকে ফলো আপে যতদিন প্রয়োজন হবে তাদেরকে আমরা বহির্বিভাগের তাদের জন্য সেই সুযোগ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বাংলা ব্লকেট স্মরণ করতে আলোকচিত্র প্রদর্শন এবং প্রতীকী ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিকেলে রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতীকী এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, 2024 সালের 10 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথম বাংলা ব্লকেট দেওয়া হয়। শুরুতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও পরে তা গণজোয়ারে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, স্বৈরাচারী সরকারের বিদায় হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও বিলোপ হয়নি। স্বৈরাচারী কাঠামো যেন আর ফিরে না আসতে পারে, সেজন্য যে কোনো সময় আবার রাস্তায় নামতে প্রস্তুত রয়েছেন তারা। আমরা 10 জুলাই যে আন্দোলন শুরু করেছিলাম সেটি আমাদেরকে পৌঁছে দিয়েছিল গণভবনের সেই মার্চ পর্যন্ত। আমরা সেই স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়েছি এবং বলতে চাই যে স্বৈরাচারী সরকার আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারী যে ব্যবস্থা সেটির এখনো বিলোপ ঘটেনি। যে ফ্যাসিজম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আবার যেন একটি ফ্যাসিজম সিস্টেম এই দেশে কায়েম না হতে পারে, তার বিরুদ্ধে আমরা আবার এক এবং ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আবার নামবো। আমরা দেখতে পাচ্ছেন গুটি কয়েক, কিন্তু আমরা গুটি কয়েক না, আমাদের পিছনে লক্ষ লক্ষ হাজারো জনতা আছে। রাতের সময় আরো থাকছে। জীবন দিয়ে হলো দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেব না, কুচকাওয়াজে বিজেপি প্রধান। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল সহায়তা করবেন নির্বাচনে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 98টি গ্রাম। 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার 160টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 50টিতে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে, সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়।
সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। শরীয়তপুরের জাজিরায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তার কার্যকারিতা নিয়ে সংশয়ে খোদ ডাম্পিং কর্মকর্তারাই। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাই স্থানীয়দের। ফ্যামিলি সহ সব গেছে। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসত ভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা আয়া পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যাইতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যেতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না। তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসেন মুখালে ভাঙ্গা ঘর দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে, ঘর গোনা কিছু মাল সামানা বাইর করতার নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা পড়তে আছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টা সময় দিচ্ছে। আধা ঘন্টা সময় পেয়েছি দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে। তবে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, যা কিছুটা ঝুঁকি কমালেও পানি বাড়তে থাকলে কতটা কাজে লাগবে এ নিয়েও শঙ্কা খোদ ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং কর্মকর্তার। সাময়িকভাবে এগুলো রক্ষা করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী পানি যদি আরও বৃদ্ধি পায়, এখন যদি জরুরি ভিত্তিতে টিউব যদি না ফালানো হয় তাহলে মানে রোধ করা সম্ভব হবে না। যদি এই পদক্ষেপ কার্যকর না হয় তাহলে এই এলাকার হাজারো বসতবাড়ি ও হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, 2-1 দিন আগেও এখানে ছিল বসত বাড়ি, পেছনে ছিল বেশ কিছু দোকানপাট, যা ইতিমধ্যেই পদ্মার আগ্রাসনে গ্রাস করে নিয়েছে। গ্রাস করার অপেক্ষায় আমার পেছনে থাকা আরও কিছু বসত ভিটা। তাদের প্রত্যাশা সরকারের এই উদ্যোগ হয়তোবা বাঁচিয়ে নিতে পারে তাদের শেষ সম্বল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 337 জন। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,931 জনে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 54 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 68.45%। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। বরাবরের মতো এবারও সব ক্যাটাগরিতে বাজিমাত মেয়েদেরই। আর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বলছে, খাতা মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত না করায় প্রকৃত পাশের হার পাওয়া সম্ভব হয়েছে। শিক্ষা জীবনের 10 বছরের সাধনা শেষে হাতে এসেছে এসএসসির ফল। স্বপ্ন জয়ের আনন্দে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিক্ষকদের প্রতি। গোল্ডেন এ প্লাস এসেছে, কান্না করে দিছি, আমি এত খুশি হয়েছি আমার রেজাল্ট দেখে। টিচাররা এত কষ্ট করে আমাদের পড়িয়েছে, তাদের জন্যই ফলাফল। এবারের ফলাফলে পাশের হার গত বছরের চেয়ে প্রায় 15% কমে 68.45% নেমেছে।
11টি বোর্ডে এবার মোট পাশ করেছে 13,03,486 জন। পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,000। সবচেয়ে বেশি জিপিএ 5 ঢাকা বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে। মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব কি জিপিএ এরকম কমাবো কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। তবে পাশের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। যে অঞ্চলে খারাপ করেছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আমাদের ইনপুটটা ডিফারেন্ট লাগবে কিনা, ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করা লাগবে কিনা, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 19,04,086 জন পরীক্ষার্থী অংশ নেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের তীর সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রভাবশালী বেশ কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যে নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠিও দিয়েছে দুদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় দেশের ব্যাংকিং খাত। রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, এসালম গ্রুপের ঋণ জালিয়াতি ও লুটপাটের ঘটনায় ধ্বংসের মুখে পড়ে এসব লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ 23 ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে চিঠি দেয় দুদক। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে এক অভিযোগের অনুসন্ধান চলছে। করোনাকালে ডিএনসিসি হাসপাতাল নির্মাণে 3,30,00,000 টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির ও সিআরএস ডিজাইনের এমডি সাইফুর রহমানকে আসামি করে মামলা করে সংস্থাটি। প্রকৃত খরচ আসলে 69 লক্ষ টাকার কিছু বেশি। মাঝখানে ওনারা বিল সাবমিট করেছেন 4 কোটি, যেহেতু 3,30,00,000 লক্ষ টাকা উনি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। করোনার সময় বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থা থেকে পাওয়া $700 মিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় গেল ফেব্রুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বিজিবি। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল নির্বাচনে সহায়তা করবে বলে জানিয়েছেন বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, সীমান্তে প্রতিনিয়ত পুশিন প্রতিহতের চেষ্টা করা হচ্ছে। বৃষ্টির ঝাপটা, কালো মেঘ আর বাতাসের গর্জন থামাতে পারেনি সীমান্তের নতুন প্রহরীদের দীপ্ত পদচারণা। বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। 6 মাসের কঠোর প্রশিক্ষণের পর গর্বিত এই উপস্থাপন। তারা শুধু প্রশিক্ষণ শেষ করেনি, শপথ নিয়েছে দেশকে বুক চেতিয়ে আগলে রাখার। এই কুচকাওয়াজে ছিল গর্বের পাশাপাশি এক অদৃশ্য আবেগের ঢেউ। মায়ের চোখে কান্না, বাবার কণ্ঠে কাঁপা সুর। সন্তান এখন দেশের সৈনিক। দেশের একটুকু মাটি ছিনিয়ে নিতে দেবো না কাউকে, নিজের জীবন থাকতে। সৈনিক হিসেবে পেয়ে আমি অনেক আনন্দ হয়েছি। 6 মাস বাবা থেকে দূরে ছিলাম, প্রায় 2 মাস পর বাবাকে পাওয়ার অনুভূতিটা একরকম। আশা করছি ছেলে অনেক বড় হইব। সীমান্তে পুশিন ও চোরাচালান বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিজিবির মহাপরিচালক। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে 2-1 দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে
করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানান বিজিবির প্রধান। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী সদস্য। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতখানিয়া, চট্টগ্রাম। লিবিয়ায় মুক্তিপণের জন্য ৪২ দিন জিম্মি থাকার পর ২ বাংলাদেশি উদ্ধার হন। ব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতেই দালাল চক্রের ২ সদস্যকে রাজশাহী ও বাগেরহাট থেকে গ্রেফতার করে পিবিআই। ৪২ দিন আটক থাকার পর লিবিয়ায় মুক্তিপণের জন্য জিম্মি থাকা ২ প্রবাসী উদ্ধার হন। লিবিয়ায় বাংলাদেশি এক চক্র দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল ভুক্তভোগীদের। পরে সেই চক্রের ২ সদস্যকে ব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে পিবিআই। কখনো মুখ ভাইঙ্গা, হাত ভাইঙ্গা, ৩-৪ জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। খাওয়া তো দিতই না, প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও, টাকা না দিবি তোদেরকে গুলি করে ফালাই দেব। ২ জন জিম্মির মধ্যে আলমগীর হোসেন দেশে ফিরেছেন। এই ঘটনায় লিবিয়ায় থাকা মূল হোতাদের ধরতে তৎপরতা চালাচ্ছে পিবিআই। অনলাইনে লাইভে রেখে ইমোতে শারীরিক টর্চার করে। প্রত্যেকের পরিবারের কাছে ২২ লক্ষ করে টাকা তারা মুক্তিপণ চায়। ওখানকার স্থানীয় মিলিশিয়াদের মাধ্যমে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এবং এই মিলিশিয়ারা এবং বাংলাদেশি যে চক্রটা, এরা পরস্পর যোগ সাজসের মাধ্যমে কাজ করে। এদিকে মাদক কেনাবেচার সময় আটক হন শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন। স্থানীয়ভাবে তিনি মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজধানীর বাড্ডায় মোজাম্মেল সহ তার সহযোগী ইব্রাহিম খলিল বাবুকে গ্রেপ্তার করে র্যাব 1। মোজাম্মেলের বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানায় র্যাব। অস্ত্র দেখিয়ে তারা চাঁদাবাজি করতো এবং অস্ত্র ভাড়া দিয়ে আরেকজনকে থার্ড পার্টিকে অ্যাসিস্ট করতো বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য সংগঠনের জন্য। আটককৃত যে মোজাম্মেল, তার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং হত্যা মামলা দুইটাই রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্র শনিবার দেশের সব কাস্টম হাউস দিয়ে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার এক চিঠিতে এ নির্দেশনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। চিঠিতে বলা হয়, আমদানি রফতানি তথ্য ও শুল্কের হিসেব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ধীর গতি থাকায় গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এই অবস্থায় দেশের সব কাস্টম হাউসকে আমদানি রফতানি কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিনও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি রফতানি সংক্রান্ত সকলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে NBR। দেশের বাইরের খবর। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত। আকস্মিক বন্যায় ভেঙে গেছে 2 দেশকে সংযোগকারী মৈত্রী সেতু। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অন্তত 20 জন। এ দৃশ্য নেপালের রাসুয়া জেলার নেপাল চীন সীমান্তের ভোতেকোশি নদীতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে চীন ও নেপালকে সংযুক্তকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, তাদের মধ্যে কয়েকজন চীনা নাগরিক রয়েছেন। ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। রাসুয়া জেলার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন। চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভেসে গেছে পানির স্রোতে। রাস্তাঘাট, ব্রিজ, সীমান্তে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী বহু মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। নেপাল চীন সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে ধারণা আবহাওয়া বিভাগের। রাইসা জান্নাত, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা টি20 সিরিজের খবর। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি20তে বাংলাদেশের দেয়া 155 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 154 রান তোলে টাইগাররা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি নেতারা। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি নির্বাচন কমিশনারের। ডিসেম্বরের নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ, নিরপেক্ষ ভোটের দাবি। আওয়ামী লীগকে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। জুলাই হত্যাযজ্ঞে দায় স্বীকার করে রাত সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।